দাদা কলকাতা পুরসভার ইলেকশনের দায়িত্ব রয়েছে, ওটা কি নভেম্বরেই হবে? কিরকম ভাবে আপনারা প্রস্তুতি? দেখুন, সে তো স্টেট ইলেকশন কমিশন নোটিফিকেশন যেভাবে জারি করবে সেই অনুসারে ইলেকশন হবে। এটা স্টেট ইলেকশন কমিশনের বিষয়, আপনারা জানেন। গত বারে অর্থাৎ এর আগে 5 বছর আগে যখন ইলেকশন হয়েছিল 19শে ডিসেম্বর ইলেকশন হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেই ডেট অনুসারে তার আগেই ইলেকশন করতে হবে, যাতে তার মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে যারা যিনি মেয়র হবেন এবং যারা অন্যান্য দায়িত্ব প্রাপ্ত পদ পাবেন, মেয়র পরিষদ বা অন্যরা, তারা তাদের শপথ নিতে পারেন। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনারা কোন দিকটায় জোর দিচ্ছেন? দেখুন, আমাদের প্রার্থী বাছাইয়ের জন্য আমরা একটা এসওপি তৈরি করব। সেই এসওপি অনুসারে প্রার্থী বাছাই হবে। অবশ্যই সমাজের সর্বস্তরের মানুষ, স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এমন ক্যান্ডিডেটই করা হবে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছতা আছে। এই ধরনের ক্যান্ডিডেটদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই তার সাথে বিজেপির প্রার্থী, বিজেপির সাথে সম্পর্কিত বহুদিনের সম্পর্ক, তাদের সেক্ষেত্রেও ওয়েটেজ দেওয়া হবে। আগামী দিনে পার্টি ঠিক করবে, নট ইয়েট ফুললি ডিসাইডেড। আমি যদি বলি স্পেসিফিক্যালি, আমরা একটা এসওপি তৈরি করব, তৈরি করে আমরা সেই অনুসারে করব। কিন্তু একটা অভিযোগ তো উঠছে, যারা 4 তারিখের পর তৃণমূল থেকে বিজেপি হওয়ার চেষ্টা করেছেন তাদের মধ্যে প্রাধান্য বাড়ছে। বিভিন্ন এলাকা থেকে এই অভিযোগ প্রাক্তন বিজেপি, আদি বিজেপি এরাই বলছেন। দেখুন, প্রার্থী পার্টি করবে। আমাদের রাজ্য সভাপতি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, পার্টির একটা স্ট্রাকচার আছে। স্বাভাবিকভাবে আমাদেরও একটা কমিটি তৈরি হয়েছে। সেই কমিটির নিচ থেকে সবার সাথে আলোচনা করে নাম তুলে আনবে এবং তারপরে সেই প্রার্থী বাছাই প্রক্রিয়া অনুসারে সর্বশেষে রাজ্য সভাপতির সম্মতি অনুসারে প্রার্থী হবে। তো স্বাভাবিকভাবে আমাদের যদি কেউ মনে করে থাকে যে আমি প্রার্থী হয়ে গেছি, তাহলে পরে তাকে আফসোস করতে হবে। আফসোস করবে, কাঁদবে তখন। আপনাদেরই বিজেপি থেকেই প্রার্থী হবে 209টা ওয়ার্ডে, না কিছু সিট আপনারা এনসিপিআই জোট সঙ্গীকেও ছাড়বেন? দেখুন, আমাদের রাজ্য সভাপতি তো আগেই বলেছেন যে এই রাজ্যে বিজেপির কোনো শরিক দল নেই। তো আমাদের রাজ্য সভাপতি বক্তব্য খুব পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা এখনো পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিং এর বিষয়ে আলোচনা করিনি এবং এখনো পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো প্রস্তাবও আসেনি। ভালো তৃণমূলকে কি জায়গা দেবেন এই 209 এর মধ্যে? ভালো আর কালো এই দুটোই হচ্ছে আপেক্ষিক। সেটা আপেক্ষিক বিষয় নিয়ে রাজনীতিতে কথা না বলাই ভালো। মেয়র প্রজেকশন থাকবে, এখানে মেয়র প্রজেকশন থাকবে কিছু? এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। যদি মনে করে পার্টি যে মেয়র প্রজেকশন করবে, বা এরকমও হতে পারে যেরকম আমরা বিধানসভা নির্বাচন লড়লাম, যে আমরা নির্বাচন করে নিলাম, করে নিয়ে যারা সদস্য হলেন তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন কাকে তারা মেয়র বানাতে চান, সেটাও হতে পারে। আপনি এখানে দায়িত্বে, আপনি হাওড়ার ক্ষেত্রে দায়িত্বে রাহুল সিনহা, মানে যারা দীর্ঘদিন বিজেপিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সেই দুজনের উপরই আস্থা। দুই প্রাক্তন রাজ্য সভাপতি। সে তো দেখুন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিক বাবু তিনি ঠিক করেছেন, সবার সাথে আলোচনা করেই করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তারও সাথে আলোচনা হয়েছে বলে আমার জানা বা শোনা আছে, বলা ভালো। তো স্বাভাবিকভাবেই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে। এ তো কোনো একজন ব্যক্তির কাজ নয়, এটা একটা দলগত প্রচেষ্টা। এবং আমার বিশ্বাস যে পৌরসভার লোগোতে 3 দিকে পদ্মফুল এবং একদিকে স্বস্তিকা আছে, সেখানে সনাতনী মেয়র আগামী দিনে বসবে এবং তার সাথে সাথে এই পৌরসভা আবার তার হৃত গৌরব, সেই হৃত গৌরব ফিরে পাওয়ার দিকে যাবে। কালকে আপনার নাম ঘোষণার পর আপনার সঙ্গে যেহেতু এই দায়িত্বে, অর্থাৎ আপনার সঙ্গে দেখা যাচ্ছে আরো 3 জন রয়েছেন যারা কো ইনচার্জ কনভেনার, তাপস রায়, রাজু বন্দ্যোপাধ্যায়, তাদের সাথে আপনাদের কোনো কথা হলো? মিটিং হয়েছে, আমাদের তো মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে আমরা আগামী দিনে কি কি করা হবে, কিভাবে নির্বাচন লড়া হবে, সমস্ত কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা নিয়মিত বসবো, এই কমিটি নিয়মিত বসবে এবং প্রার্থী নির্বাচন তো পরের ব্যাপার, তার আগেও ভারতীয় জনতা পার্টির অনেক কিছু করণীয় আছে, যে কাজগুলো আমাদের সাংগঠনিক কাজ, সেই জন্য আপনাদের কাছে খুলে বলা আমার পক্ষে সম্ভব, সেগুলো কাজ আমরা করবো। বিধানসভার ওয়ার্ড ওয়ারি যদি আমরা দেখি, তাহলে আপনারা কতটা আশাবাদী? দেখুন, আগে ছিল হচ্ছে 144টি ওয়ার্ড, এখন হয়েছে 209টি। তো আমি 144টি ওয়ার্ডের হিসেবে যদি কথা বলি, বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপির
বিজেপি এগিয়ে আছে, তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে। তো এবার 209টি সিট হয়েছে, আমরা আশা করছি 150-র বেশি, আমার তো মনে হচ্ছে 170-80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো কম করে। আরেকটা বিষয় উঠে আসছে সুকান্ত বাবু, সেটা হচ্ছে আপনি যে দায়িত্বটা পেয়েছেন কলকাতা পুরসভা যেহেতু এখন ডিফার্ম, এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের মধ্যে পুরো পরিষেবা নিয়ে তারা একটা ক্ষোভ দেখা যাচ্ছে। কোথাও রাস্তা খারাপ, কোথাও নিকাশি ঠিকঠাক হয় না, কোথাও সাফাই কর্মী কাজ করছে না, কারণ এলাকায় কোনো কাউন্সিলর নেই। এই যে একটা ভোটের আগে এরকম একটা ডিফার্ম এবং পরিষেবায় ঘাটতির অভিযোগ, সেটা আপনারা দলের পক্ষ থেকে সামাল দেবেন কি করে? এবং একটা অ্যাড করে দিচ্ছি, তার সঙ্গে পুজোও আছে সামনে, যেটা খুব ইম্পর্টেন্ট। দেখুন, এখন সেখানে একজন আমলা দায়িত্ব প্রাপ্ত আছেন, তো স্বাভাবিকভাবে তাকে এই সমস্ত কিছু দেখতে হবে। এবং আমরা আমাদের নিচু স্তরের যারা নেতৃত্ব আছে তাদেরকে বলেছি যে ডে টু ডে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়া, যাতে করে আমরা সাধারণ মানুষকে যতটা কম ভোগান্তির মধ্যে দিয়ে আমরা নিয়ে যেতে চাই। কারণ এই মুহূর্তে যতক্ষণ না পর্যন্ত নির্বাচিত মেয়র এবং তার অন্যান্যরা, মেয়র পরিষদরা থেকে শুরু করে বড় চেয়ারম্যান থেকে শুরু করে তারা দায়িত্ব পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য ধরতে হবে সবাইকে। এবং তারপরে কলকাতা কর্পোরেশনে যে গতি, সেই গতি আপনারা এতদিন যা দেখে এসেছেন তার থেকে অনেক গতিতে কলকাতা কর্পোরেশন এগিয়ে যাবে। সুগন্ধবার একটা কথা শোনা যাচ্ছে যে শ্যামাপ্রসাদকে নিয়ে একটা নাটক হচ্ছে, সেখানে আপনি অটোবিয়ারি বাজপেয়ী চরিত্র থাকবেন, কি বলবেন? দেখুন, আমার কাছে একটি প্রস্তাব এসেছে, সেই প্রস্তাব আমি দেখছি, চিন্তা ভাবনা করব। যদি আমার মনে হয় আমি জাস্টিস করতে পারবো, আমি সময় দিতে পারবো, সেক্ষেত্রে অভিনয় করতে কোনো আপত্তি নেই। আমি আগেও অভিনয় করেছি আমার নিজের জায়গায়, বিভিন্ন জায়গায় নাটকে। যেরকম আমরা আর 5টা বাঙালির তো বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির মধ্যে নাটক বা অভিনয় একটা পার্ট না, মঞ্চে অভিনয়, অন্য জায়গায় কথা বলছি না। বাংলার সংস্কৃতিরই একটি অংশ হচ্ছে মঞ্চাভিনয়। তো স্বাভাবিকভাবে আর 5টা বাঙালির মতো আমিও করেছি আগে। এবার আমার কাছে একটি প্রস্তাব এসেছে, আমি পড়ছি এখন। যদি মনে হয় আমার যে সেটা আমি উপযুক্ত বা আমি জাস্টিস করতে পারবো এই রোলের সাথে, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করবো। সময় দেওয়া নিয়ে একটা প্রশ্ন উঠছে যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বঙ্গবিজেপির অন্যতম প্রথম সারির নেতা, বালুরঘাটের সাংসদ, এবং তার সঙ্গে আপনার অভিনয় সময় দেওয়া, সময় দিতে কোনো সমস্যা হবে না? না, সেটাই আমি বলছি তো, আমি যদি জাস্টিস করতে পারি, অর্থাৎ সময় দিতে পারি, তবেই করবো, না যদি করবো না কেন করবো। এমনিতেও ওনারা সেরকম রোলই ভেবেছেন যে রোলে আমি মঞ্চে একাই থাকবো, স্বাভাবিকভাবে রিহার্সেলের ব্যাপার কম থাকবে প্রথম সিন বাদ দিয়ে। ঝাড়গ্রামে দেখা যাচ্ছে যে ঘুষ নিতে গিয়ে একজন পুলিশ কর্মী তিনি গ্রেপ্তার হয়েছেন। নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পরেই আর সরকারি কর্মচারীরা তারা হাতে নাতে ধরা পড়ছেন, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ কর্মী হোক, জয়েন্ট ভিডিও হোক। দেখুন, আমাদের এই সরকার আসার পর থেকে আমরা ভোটের আগেও বলেছিলাম, আমাদের মুখ্যমন্ত্রী দায়িত্ব নেওয়ার পরেও বলেছেন যে উনি করাপশনকে, আমাদের সরকার, এই সরকার করাপশনকে কোনো মতেই কোনোভাবে কোনো জায়গা দেবে। সেই জন্য জানেন আপনারা এসিবিকে নতুন করে সাজানো হয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চ। তো স্বাভাবিকভাবে সেখানে অফিসাররা অত্যন্ত সফলতার সাথে কাজ করছেন। এবং আমরা চাইছি এই যে আমাদের সিস্টেমের মধ্যে বিগত বেশ কয়েক বছর ধরে, 15 বছর বা তার থেকে বেশি সময় আমি বলবো, করাপশন হ্যাজ বিকাম এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য সিস্টেম। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমরা চেষ্টা করছি, আমরা আশা করি সফল হব। সুপ্রিম পর এবার এনসিপিআই যে 20 জন সাংসদ রয়েছে তাদেরকে নোটিশ ধরালো স্পিকার এবং লোকসভা স্পিকার 7 দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে। এবং সাংসদ পদ খারিজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন এবং স্বাভাবিকভাবে স্পিকারের কাছেও মনে হয় কোনো কাগজ, মানে কোনো প্রশ্ন গেছে। স্পিকার লোকসভার যে প্রসিডিংস বা তার যে নিয়ম, সেই নিয়ম অনুসারে মাননীয় স্পিকার তার কর্তব্য পালন করছেন। এই বিষয়ে আমাদের কিছু বলা নেই। এই প্রসঙ্গে আবার কল্যাণ ব্যানার্জি তিনি বলছেন যে স্পিকার বায়াস, তাকেই প্রমাণ করতে হবে যে তিনি নিরপেক্ষ থেকে এই বিষয়ে পদক্ষেপ করবেন, যেমনটা আগে আমরা দেখেছিলাম যে সোমনাথ বাবু তিনি করেছিলেন। এই ক্ষেত্রে তাকে প্রমাণ করবেন। কল্যাণবাবু ভুলে যাচ্ছেন যে উনি উকিল, জাজ নয়। ওনাকে কেউ দায়িত্ব দেয়নি যে স্পিকার নিরপেক্ষ না নিরপেক্ষ নয় তার জাজমেন্ট করবেন, এরকম স্কেল ওনার কাছে আপাতত নেই। এবং জাজ হলে না হয় তাও ভাবতাম যে উনি জাজমেন্ট দিতে পারেন। উনি উকিল,
উনি নিচে দাঁড়িয়ে আর্গুমেন্ট করতে পারেন, জাজমেন্ট দেওয়ার ক্ষমতা তো ওনার নেই। জাজমেন্ট উনি কিভাবে দেবেন? বিধানসভার 19টি বই ফেরত দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে আইনের দ্বারস্থ হয়েছে গ্রন্থাগার। গ্রন্থাগার মন্ত্রী শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন, বললেন লাইব্রেরিতে রাখা হবে না এপাং ওপাং ছপাং, অর্থাৎ মমতা ব্যানার্জি বই রাখা হবে না এটা একটা বিষয় তুলে ধরেছেন, আর বিধানসভার বই ফেরত দেননি যার জন্য আইনি পদক্ষেপ নেবেন বলেছেন গ্রন্থাগার মন্ত্রী। দেখুন, বই হারিয়ে যাওয়া নিয়ে বা বই ফেরত দান না দিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ বই হারিয়ে যেতেই পারে, নির্দিষ্ট নিশ্চয়ই নিয়ম আছে, ফাইন দিতে হয় বা কিছু থাকে, জেনারেলি লাইব্রেরির যা নিয়ম থাকে, তো স্বাভাবিকভাবে সেই অনুসারে কাজ করবে। আর ইপাং ওপাং ছাপাং আমার মনে হয় লাইব্রেরিতে না থাকাই ভালো। উনি লিখেছেন, প্রচুর বই লিখে নাকি এক সময় দল চালাতেন। যদি বইয়ের মধ্যে বা লেখার মধ্যে ওনার দম থাকে তাহলে ওনারা এখনো বই কিনবেন। মুখ্যমন্ত্রী ছিলেন, লেখক তো এরকম হয় না যে অধ্যাপক থাকলো তখন তিনি ভালো লেখক, তার বই বিক্রি হচ্ছে, যখন তিনি রিটায়ার করে গেলেন তার বই বিক্রি হচ্ছে, এরকম তো হয় না, বরঞ্চ বাড়ে। আমরা দেখেছি রিটায়ার করার পর আরো বই বিক্রি বেড়ে যায়, কারণ শানিত হয় বুদ্ধি তত বেশি। স্বাভাবিকভাবে আমরাও চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো লেখিকা, এত ভালো চিত্রকর, এত ভালো গায়িকা, স্বাভাবিকভাবে তার তো এখন রিটায়ারমেন্টের টাইম এসে গেছে, উনি রাজনীতি বাদ দিয়ে এই সমস্ত ক্ষেত্রে আরো বেশি সময় নিতে পারবেন। তো তার তো বই বিক্রি বাড়বে, বাজারে বিক্রি হবে, কলেজ স্ট্রিটে দেখবেন প্রত্যেকটি দোকানে দোকানে এপাং ওপাং ঝোপাং এর বই পাওয়া যাবে। লাইব্রেরি থাকলেও না থাকলে তাতে ওনার খুব একটা হেল্পের হবে বলে আমার মনে হয়। কেন্দ্রীয় বই শিক্ষা লিখে যখন প্রতিমন্ত্রী বইয়ের টাকাতে যখন দল চালানোর কথা উঠছে, তখন কালীঘাট তৃণমূলের তরফে বলা হচ্ছে তাদের টাকা নেই এবং আদালতের যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী তাদেরকে পাচ্ছি না। আমি তো প্রথমে বলেছিলাম ওনারা মনে হয় দেশের মধ্যেই খুঁজছেন টাকা। তৃণমূল তো ইন্টারন্যাশনাল দলে পরিণত হয়েছিল। নিশ্চয়ই আপনাদের মনে আছে পঞ্চায়েত নির্বাচনে একজন ব্যক্তি সৌদি আরবের কোন একটি জায়গা থেকে তিনি পঞ্চায়েতে নমিনেশন করেছেন। সেরকম টাকা পয়সা নাকি সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভানুয়াতু এগুলো জায়গায় আছে, সেখানে টাকা পয়সা ওখান থেকেও নিতে পারেন। অথবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমার একটা সাজেশন আছে। অনেকদিন উনি নতুন বই লেখেন, এবার একটি নতুন বই লিখতে পারেন। আমার বিদায়, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। অর্থাৎ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের হারের কারণ কি, এই নিয়ে তিনি দিব্যি একটি বই লিখে ফেলতে পারেন, আমার যাওয়ার সময় হলো, দাও বিদায়। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর কাছে আমার পরপর দুটি প্রশ্ন। তার মধ্যে শিক্ষাঙ্গন রক্তাক্ত, রাখি বন্ধন উৎসব, তারই মাঝে এখান থেকে অদূরে উত্তপ্ত বারাসাত বিশ্ববিদ্যালয়, এবিভিপি টিএমসিপি সংঘর্ষ, দুপক্ষে 3 জন আহত। এবিভিপির অভিযোগের ভিত্তিতে টিএমসিপির 4 সমর্থক গ্রেপ্তার। শামসি কলেজে স্বামীজির উত্তপ্ত বারাসাত বিশ্ববিদ্যালয়। দেখুন, বিশ্ববিদ্যালয়ের ভিতরে পরিবেশকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এক্ষেত্রে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনোভাবে অসফল হয়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে মাঝে মাঝে এরকম হয়, কিন্তু রক্তারক্তির ঘটনা ঘটাটা উচিত। ছোটখাটো ঝগড়া হলো, তুই আমি হলো, সেটা মেনে নেওয়া যায়, টাসেল হলো ছোটখাটো, কিন্তু এই ধরনের রক্তারক্তি, মাথা ফাটাফাটি, এটা শিক্ষাক্ষেত্রে কাম্য নয়। আমি দুপক্ষকেই বলবো, দুজনেই শিক্ষক, দুজনেই ছাত্র, দুপক্ষই ছাত্র, আমি শিক্ষক হিসেবে বলছি যে তোমাদের আলাদা আলাদা দাবি থাকতে পারে, আলাদা আলাদা চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু শিক্ষাঙ্গনে আমাদের নির্দিষ্ট রীতিনীতি মেনেই সমস্ত কিছু করা উচিত। শিক্ষাঙ্গন যদি রক্তাক্ত হয়ে যায় তাহলে সেই শিক্ষাঙ্গনের স্থিতি দিনকে দিন অবনতি হতে থাকে। আমরা চাই না যে এর আগে আমাদের যে ঘটনা আমরা বারবার উল্লেখ করি, যে একজন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুন হতে হয়েছিল যাদবপুরে, এবং এটা সম্ভবত ভারতবর্ষের একমাত্র ঘটনা, গোটা ভারতবর্ষের যে একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে তার উপাচার্যকে খুন হতে হয়েছিল। সেইটি ধরনের ঘটনা, সেই ধরনের পরিবেশ যেন নির্মাণ না হয়। হিংসার কোনো স্থান নেই, সে ছাত্র রাজনীতিতেও নেই, আমাদের বড়দের রাজনীতিতেও নেই। রাজনীতিতেই হিংসা থাকা উচিত নয়। শামসি কলেজ, একই দুটো প্রশ্ন বলেছিলাম। শামসি কলেজে স্বামীজির ছবি দেওয়া এবিভিপির পোস্টার ছিঁড়ে দিল টিএমসিপি, এমনটা অভিযোগ এবিভিপি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, গ্রেপ্তার 2 কলেজ পড়ুয়া, ক্ষমা চেয়ে মূল অভিযুক্ত তিনি বেপাত্তা, এবং টিএমসিপির এক আহত সমর্থক তিনিও গ্রেপ্তার হয়ে গিয়েছেন। দেখুন, শামসি সেই তো স্বাভাবিকভাবে সেই কলেজে যারা টিএমসিপি করেন তারা স্বামীজি গেরুয়া কাপড় দেখলে এমনি খেপে যায়, সেটা দেখে হয়তো ছিঁড়ে দিয়েছে। কিন্তু এবার শিখে হয়ে যাবে, পুলিশ যখন নিয়ে গেছে ওকে শেখাবে গেরুয়ার মানে কি, স্বামীজির মানে কি, যখন শিখবে। শিক্ষাটা সম্পূর্ণ হয়নি, টিএমসিপি করতো তো।
আমাদের প্রশাসন বুঝিয়ে দেবে যে কিভাবে স্বামীজিকে সম্মান দেবে। সুকান্তদা, একটা জিনিস টিএমসিতে রুলিং পার্টি হিসেবে প্রথমবার বিজেপি একটা ইলেকশনে যাচ্ছে। ক্যাম্পেইনের মডিউলটা কি হবে এবং কোন কোন বিষয়ে আপনারা কলকাতার মানুষ যারা আছে ধরে নেওয়া হয় রাজ্যের প্রধান শহর আছে, আপনি নিশ্চয়ই বিধানসভা নির্বাচনে আমাদের ক্যাম্পেইনের মডিউল দেখেছেন। আমরা প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর যারা আছে, বেশিরভাগই তৃণমূল কাউন্সিলর, 134খানা সিট তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা চার্জশিট দেব। তারা কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি কি প্রতিশ্রুতি রাখেননি, মানুষকে মিথ্যে কথা বলেছেন। আমরা আর একটা চেষ্টা করছি যে কাউন্সিলরের কার কার আঙুল ফুলে কলা গাছ তো সবার হয়েছে, কার কার সিঙ্গাপুরি কলা গাছ হয়েছে আর আপনারা কি বলে, সবটাই আমরা বের করার চেষ্টা করছি। এই যে স্কোয়ার ফিটে টাকা নেওয়া হতো তৃণমূল কংগ্রেসের আমলে, কার্যত কাউন্সিলররা মানুষ একটা যদি কিছু করতে যেত সেখানেই বলতো টাকা চাই, কাটমানি চাই, তাহলে সেক্ষেত্রে আপনাদের প্রার্থী চয়নে কি এই তার ক্যাটাগরি থাকবে বা এইরকম সৎ মানুষদেরকে নিয়ে আসবেন তো, না আবার মানুষকে ভুগতে হবে কলকাতার মানুষকে? দেখুন, মানুষ চাইছে যে সৎ প্রশাসন বসুক। আমাদের সরকার সেটাই চেষ্টা করছে, প্রশাসনকে স্বচ্ছতা দেওয়ার জন্য এসিবি কাজ করছে। আপনারা আগে আলোচনা করেছি আপনাদের সাথে। এক্ষেত্রেও আমরা স্বচ্ছ ভাবমূর্তির লোকেদের দিকেই বেশি জোর দেব এবং তাদেরকে টিকিট দেওয়ার চেষ্টা করব, যাতে করে এই কলকাতা কর্পোরেশন আমাদের ভারতবর্ষের শ্রেষ্ঠ কর্পোরেশনে পরিণত হয়। সিঙ্গাপুরি কলার যে থিওরি আপনি তুলে ধরলেন, সেই সিঙ্গাপুরি কলা গাছের আমরা একটা পরিচয়িত সিঙ্গাপুরি কলার নাম শুনেছি। মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন জাভেদ খানের পুত্র, প্রাক্তন মন্ত্রী জাভেদ খানের পুত্র, তাকে ওইরকম বলা হয়েছিল তিনি অনেক একটা সিঙ্গাপুরি কলা গাছ হয়ে গিয়েছেন। কিন্তু সেই জাভেদ খান ভালো তৃণমূলে এসে যাওয়ার পর শোনা যাচ্ছে যে ঋতব্রত ঘনিষ্ঠ হয়ে গেলেই তাদের বিরুদ্ধে প্রশাসন বড় পদক্ষেপ নিচ্ছে না। এই যাদের বিরুদ্ধে আপনারা রাজনৈতিক চার্জশিট দেবেন তাদের কি গ্রেপ্তার হতে দেখা যাবে রাজ্যের সরকার, যেহেতু বিজেপির সরকার চলছে? দেখুন, গণতন্ত্রে জনগণের ভার্ডিক্ট হচ্ছে সব থেকে বড় কথা। দেখুন, কোন নেতা গ্রেপ্তার হলো না হলো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন নেতাকে জনগণ ভোট না দিয়ে তার বিপক্ষে একজন সাধারণ বিজেপির কর্মীকে, সাধারণ বিজেপির কার্যকর্তাকে বিধায়ক হিসেবে ভোট দিয়ে তাকে বিধায়ক বানানো। এর থেকে তো বড় শাস্তি আর কিছু হয় না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেলেন, এর থেকে বড় শাস্তি আর কি হয়? আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় হারবেন যদি ভোটে দাঁড়ান, সাহস করুন, তাহলে এর থেকে বড় শাস্তি কি হবে? পুরসভা ভোটে যদি দাঁড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ভোটে দাঁড়ান না কেন, ওনাকে হারানোর জন্য আমরা রেডি হয়ে আছি। উনি যেখানে দাঁড়াবেন রনে বনে জনজঙ্গলে, আমরা সেখানেই যাবো, চিন্তা নেই হারানোর জন্য। তারাপীঠের হোটেলে দেখা গেল আগুন লাগলো, তারপরে নিউ মার্কেট, একের পর এক মানুষের মৃত্যু হলো। কিছুক্ষণ আগে হাওড়ার অঙ্কুরহাটিতে আবাসনেও আগুন পরপর করে, এবং সেখান থেকে এখনো পর্যন্ত 7 জনকে বের করা সম্ভব হয়েছে। হোটেল, আবাসন, এগুলোকে কোথাও দীর্ঘদিন ধরে না দেখাশুনো করা, সরকারের ছাড়পত্রের বিষয়গুলো অবহেলা থেকে যাওয়ার ফলে। দেখুন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে আবাসন হোক বা ফ্যাক্টরি হোক বা হোটেল হোক, সেক্ষেত্রে যে অগ্নি নির্বাপক ব্যবস্থা বা যেটা এনওসির জন্য প্রয়োজন হয়, সেই অগ্নি নির্বাপক ব্যবস্থা কিন্তু নিয়ম অনুসারে অনেক জায়গাতেই সেগুলোকে ইনস্টল করা হয়নি। তার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। কলকাতা, বিশেষ করে পুরনো কলকাতার অঞ্চলগুলো অনেক জায়গাতেই যতুগৃহ হয়ে গেছে। আমাদের কাছে সমস্যা হচ্ছে আমরা শ্যাম রাখি না কুল রাখি। আমরা হোটেল বন্ধ করে দিলে হোটেল অ্যাসোসিয়েশন আমাদেরকে বলছে যে আমাদের পেটে লাথি মারছে না। আবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। মানুষও সস্তার হোটেল পাওয়ার জন্য সেই সমস্ত হোটেলেই যাচ্ছেন যেখানে মানুষের বিপদের আশঙ্কা বেশি। অতএব আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হচ্ছে। একদিকে যেন মানুষের জীবনহানি না হয় সেটাও যেমন সরকারকে ভাবতে হচ্ছে, আবার ধরুন হোটেল ব্যবসা যেন মান না খায় সেটাও ভাবতে হচ্ছে। আবার কারো আবাসন নিয়ম মেনে হয়নি বলে আপনি যদি আবাসন ভেঙে দেন, তাহলে পরে বা সেই আবাসনকে যদি বন্ধ করে দেন, তাহলে সেখানকার সাধারণ মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত বিষয়ে চিন্তা ভাবনা করে আমাদের সরকার একটি পদ্ধতিগতভাবে এগোনোর চেষ্টা করছে, যার মধ্য দিয়ে কম ক্ষতির দ্বারা মানুষকে সুরক্ষিত করা যায়। দক্ষিণ 24 পরগনায় লাভজিয়াদের অভিযোগ উঠেছিল কোস্টাল থানা এলাকায়। সেই লাভজিয়াদের অভিযোগকে এবার তদন্তের আওতায় এনে সেটাকে তদন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। অবশ্যই আদালত তো ভালো নির্দেশ দিয়েছে। নির্দেশের মধ্যে খারাপ কি আছে? খারাপ কিছু বুঝতে পারছি না। যদি অভিযোগ উঠে থাকে তার তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে যদি সে অপরাধী হয়
যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত। পুরসভা ভোট ইনচার্জ কলকাতায় আপনি, দেখা যাচ্ছে রাস্তায় তৃণমূল উধাও, আপনারাও বিভিন্ন সময় বলছেন যে রাস্তায় তৃণমূলকে দেখতে পাচ্ছি না। এতদিন তৃণমূল ছিল শাসক দলে, আপনারা বর্তমানে রাজ্যের শাসক দলে, এবং রাস্তায় বিরোধী হিসেবে যা কিছু রয়েছে তা সিপিআই এর। আপনি কি মনে করছেন এবারে পুরসভা ভোট ত্রিপাক্ষিক না দ্বিপাক্ষিক? দেখুন, আমার মনে হয় যে এখনই এই বিষয়ে কোনো কনক্লুশন টানা ঠিক না। তৃণমূল কংগ্রেস নেই বা রাস্তায় পাওয়া যাচ্ছে না, ঠিক। এখন রাস্তাঘাটে তৃণমূল কংগ্রেসকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক পোকা, অনেক জীবাণু এরকম থাকে যারা ডরম্যান্ট স্টেজে চলে যায়, সময় হলে বেরিয়ে আসে উপযুক্ত পরিবেশ পেলে। অতএব এখন আমার মনে হয় টু আর্লি। তৃণমূলও তো একটি রাজনীতিতে জীবাণুর মতো, তারা ডরম্যান্ট স্টেজে গেছে কিনা একটু ধৈর্য ধরে দেখা উচিত। নির্বাচন আসুক, তখন আপনাদেরকে আমরা বলে দেবো যে কার সাথে লড়াই হচ্ছে। তবে আমাদের সামনে মনে হচ্ছে যে বিজেপির যে, আমার যেটা মনে হচ্ছে বিজেপির লড়াই বিজেপির সাথে, সেটা হচ্ছে সেই লড়াইটা কি, আমি যে হিসেবটি দিলাম যে 101টি ওয়ার্ডে আমরা এগিয়েছিলাম বিধানসভা নির্বাচনের অনুসারে, রেজাল্ট অনুসারে, সেটাকে পার করে 150 পার করে যাওয়া, এটা আমাদের সামনে চ্যালেঞ্জ, এটাই লড়াই। পানিহাটিতে অভিযোগ উঠে আসছে সিপিএম এর পার্টি অফিস ছিল, আলো নিভিয়ে কারা এসে ভাঙচুর করে দিয়ে চলে গেছে। সিপিএম এর সমর্থকরা ক্ষোভ দেখাচ্ছে রাস্তায়, তারা বলছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে সিপিএম এর পার্টি অফিস ভাঙচুর করে বেরিয়ে যাচ্ছে। দেখুন, আমরা তো এর আগে ভোটের পর আমরা তো দেখেছিলাম যে বিজেপি বহু জায়গায় সিপিএম এর পার্টি অফিস খুলে দিয়েছে, আমি বলবো না, কিন্তু বিজেপি আসার পর সিপিএম এর পার্টি অফিসগুলো বন্ধ ছিল, সেগুলো ঝাঁপ খুলেছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে যারা যাদবপুরে দেয়ালে লিখে রাখেন ভারতের টুকরো হওয়ার কথা, তাদের পার্টি অফিসে কেউ টুকরো টুকরো করে দিয়েছে, এটা আমাদের কোনো রোল নেই। যারা টুকরোর কথা বলে তাদেরই হয়তো অপোজিট কেউ কিছু লবি টুকরো করে দিয়েছে। যাদবপুর বিজেপির এক যুব নেতা, তার বিরুদ্ধে একটু অন্যায়ভাবে টাকা পয়সা নেওয়ার অভিযোগ উঠে এসেছিল। গতকালকে এই অভিযোগ জনতার দরবার অব্দি পৌঁছয় এবং তারপর তাকে টাকা ফেরত দিতে বলা হয়। আজ কুণাল ঘোষ পোস্ট করে বলছেন যে বিজেপি বিধায়কের সঙ্গে তার এত ছবি কেন, বিধায়ক কি এনাকে চেনেন? এই কুখ্যাত যে যুব বিজেপি নেতা যার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠে আসছে, টাকা ফেরাচ্ছে। কুণাল ঘোষের পরপর দুটো সোশ্যাল মিডিয়া পোস্ট, তাতে দেখা যাচ্ছে বিজেপি যুব নেতা আইন সেলের সদস্য অয়ন পাল বান্ডিল টাকা বুঝিয়ে দিচ্ছেন। অভিযোগকারী মুখ্যমন্ত্রী দরবারে যাওয়ার পর সুরাহা পেয়েছেন বলে তাদের কথা। দেখুন, আমাদের কোনো কর্মী যদি এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকে তার বিরুদ্ধে আমাদের দল ব্যবস্থা নেয়। আমি কুণালবাবুকে এই প্রশ্নটা করতে বলবো যে উনি যে প্রশ্ন করেছেন তার থেকে বেরিয়ে এসে আগে এই প্রশ্নটা করুন যে আপনাদের সময় কি এরকম একটিও ঘটনা ঘটেছে? আমাদের কাছে তো ঘুরি ঘুরি অভিযোগ এসেছে যে তৃণমূল আমলে কারা কারা তৃণমূলের নেতাদের আশ্রয় থেকে পয়সা নিয়েছে লোকজনের কাছ থেকে। আরে তৃণমূলে কে নেয়নি সেটা তো খুঁজে পাওয়া যাবে না। এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অর্থাৎ কুণাল ঘোষ, তিনি বলেছিলেন যে সারদা কাণ্ডে যদি সব থেকে বড় কেউ বেনিফিশিয়ারি থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তো সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি কিছু ফেরত দিয়েছিলেন? আমরা তো একটা বান্ডিলও ফেরত দিতে দেখিনি। নাকি ওটা ব্ল্যাক হোল, যা ঢোকে আর ফেরত আসে না? বলছে টাকার প্রসঙ্গ যখন উঠছে তৃণমূলে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে টাকা কার। কালীঘাট তৃণমূল যখন টাকার দাবি করছে হাইকোর্টের অফিসারকে চিঠি দিয়ে, একই সঙ্গে হাইকোর্টের অফিসারকে চিঠি পাঠিয়েছে ঋতব্রত শিবিরও। তারাও প্রতি মাসে 15 লক্ষ টাকা করে দাবি করছে, তারাও বলছে সেই টাকা তাদের। দেখুন, যেভাবে তো লড়াই চলছে দুই পক্ষের মধ্যে, তো কুরুক্ষেত্রের যুদ্ধের মতো যদি কিছু না ঘটে সেইটা নিয়ে আমরা চিন্তায় আছি। আমি তো আদালত আইন কানুন কম বুঝি, আমি লয়ের লোক নয়। আমি যদি আমাকে দায়িত্ব নিতে বলতো আমি এই সমস্ত টাকা নিয়ে কোনো চ্যারিটেবল ট্রাস্টকে দিয়ে দিতাম। এখানে ভালো হসপিটাল আছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, তাকে দিয়ে দিতাম, বা এই ধরনের কোনো অর্গানাইজেশনকে দিয়ে দিতাম। ভালো বিল্ডিং তৈরি হতো, জনগণের সেবা হতো। বা মা ক্যান্টিন নাম দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়ার নাম, সেটা এখনো চলছে, তাতে মাছ দিচ্ছে বিজেপির সরকার, তাতে 1 পিস করে বেশি মাছ খাইয়ে দিতাম। আচ্ছা, লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে নেপাল সীমান্তের কাছে পাকড়াও আফগান নাগরিক, এবং দেখা যাচ্ছে 2017 সালে সে ভারতে আসে এবং 4 বছরের মধ্যে যাবতীয় ভারতীয় নথি সেদিন তৈরি করে নিয়েছিলেন। দেখুন, এটা তো আমাদের সামনে একটা বড় সমস্যা যে লাস্ট 50 বছরেরও বেশি সময় ধরে ভারতবর্ষে ক্রমাগত অনুপ্রবেশ ঘটেছে এবং আমাদের এই দেশের
স্বাধীনতার পর থেকে কারা ভারতের নাগরিক, কারা ভারতের নাগরিক নন, এই বিষয়ে কোনো সুস্পষ্ট ব্যবস্থা কোনো ছিল না। স্বাভাবিকভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে এবং বহু মানুষ এইভাবে ঢুকেছে, কিছু মানুষ জীবিকার সাথে ঢুকেছে, কিছু কিছু মানুষ এই আফগান যেটা বলছেন দূর অভিসন্ধি নিয়ে ঢুকেছে। তো স্বাভাবিকভাবে ভারত সরকার সেই ডেমোগ্রাফিক মিশনের কথা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছে। দরকার, এটা খুবই দরকার যে একটা দেশ চুরি হয়ে যাচ্ছে দিনের আলোর মধ্যে, কেউ ধরতে পারছে না, কেউ দেখতে পাচ্ছে না, মানে বুঝতে পারছে কিন্তু ধরতে পারছে না, এটা তো চলতে পারে না। ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে যে বৃহত্তর পরিকল্পনা চলছে তার বিরুদ্ধে নিশ্চয়ই কেন্দ্র সরকারের নেতৃত্বে আমাদের রাজ্য সরকারও এই বিষয়ে সঠিক পদক্ষেপ আগামী দিনে গ্রহণ করবে। কলকাতা পুরসভার যে ভোট, তার আগে দুটো টেকনিক্যাল চ্যালেঞ্জ আছে। একটা হচ্ছে যে এসআইআর এ এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে কয়েক লক্ষ মানুষের নাম আটকে আছে, তাদের একটা অংশ হয়তো কলকাতারও নাগরিক তারা। এবং এই যে 209টা ওয়ার্ড করা হলো, সেই 209টা ওয়ার্ডে যে পরিকাঠামো সরকারি হওয়া উচিত তা হয়তো এখনো তৈরি হয়নি। এই দুটো চ্যালেঞ্জকে শাসক দলের ইনচার্জ কিভাবে দেখছেন? দেখুন, এটা তো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশন, স্টেট ইলেকশন কমিশন নিশ্চয়ই করবে, এই বিষয়ে চিন্তা ভাবনা করবে। আর বাদ বাকি যে এসআইআর অর্থাৎ আন্ডার জুরিসডিকশনে যারা আছেন, তো জুরিসডিকশনের মধ্যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইলেকশন কমিশন নিশ্চয়ই ডেট দেবে। সেই পর্যন্ত জুরিসডিকশনে যাদেরটা ফয়সালা হয়ে পজিটিভ হবে তাদেরকে নিয়ে গঠিত ভোটার লিস্টে ভোট হবে। এতে খুব বেশি জটিলতার কিছু আছে বলে তো আমার মনে হচ্ছে না। নবদ্বীপে দেখা যাচ্ছে যে ভেজাল দুধের কারখানা, স্থানীয় বিজেপি নেতৃত্ব, পুলিশ তারা অভিযান করার পরে তার কারখানাটার পর্দা ফাঁস হলো যে ভেজাল দুধের কারবার চলছে নবদ্বীপ। তার মানে এতদিন এটা চলতো, এতদিন চলতো, এমনি তো চলেনি। গাড়ি তো পেট্রোল ছাড়া চলে না, ডিজেল ছাড়া চলে না। পেট্রোল বা ডিজেল কোথাও গেছে, কোথাও ঢালা হয়েছে পেট্রোল ডিজেল। এবার নদিয়ার কোন নেতা, কোন নদের নিমাইটা এতদিন ধরে এগুলো খেয়েছে, দই, দুধ, ক্ষীর, সব হিসেব করা হবে, চিন্তা নেই।